অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবারের গল্প মায়াবী। তখন 1911 সাল। প্রথম বিশ্বযুদ্ধই তখনও শুরু হয়নি। তখন বাংলার মানুষের অবস্থা ছিল অত্যন্ত ভালো। ধান, চাল, মাছ, ফল, মূল, সবজির কোনো অভাব ছিল না। সেই সময়েরই একটি ঘটনার কথা আজ এখানে বলছি। দিনাজপুর জেলার একটি ছোট গ্রাম ছিল বাতাসিয়া। সেই গ্রামে থাকতেন একটি বর্ধিষ্ণু ব্রাহ্মণ পরিবার। পরিবারের কর্তা ছিলেন রামেন্দ্র সুন্দর তর্কালঙ্কার মহাশয়। তিনি ছিলেন অত্যন্ত পণ্ডিত মানুষ। বেদ এবং বিভিন্ন পুরাণে ছিল তার অগাধ পাণ্ডিত্য। 15 কাঠা জমির উপরে তার বিরাট বসত বাড়ি ছিল। বাড়ির সামনেই একটি ছোট শিব মন্দির, যেখানে তর্কালঙ্কার মশাই রোজ সকালে স্নান করে পুজো অর্চনা করতেন। বাড়ির প্রথমেই একটি বড় বারান্দা ও তারপরেই বৈঠকখানা ঘর, যেখানে অজস্র পুঁথি ও নানা বিষয়ের পুস্তক রয়েছে সারা দেয়াল জুড়ে। তর্কালঙ্কার মশাই সেখানে সকাল সন্ধ্যা বসেন ও তার কাছে অনেকেই আসেন বিভিন্ন পরামর্শের জন্যে। তর্কালঙ্কার মশাইয়ের 2 পুত্র ও একটি কন্যা। জ্যেষ্ঠ পুত্রর নাম শিবপ্রসাদ, বয়স বছর 20। কনিষ্ঠ পুত্রটির নাম বৈদ্যনাথ, বয়স বছর 15। কন্যাটি সর্বকনিষ্ঠ, নাম গৌরী, বয়স বছর 12। তর্কালঙ্কার বাবুর বড় পুত্রটি খুব বেশি পড়াশুনো করেনি, কিন্তু অন্যান্য ব্যাপারে, যেমন জমি জমা, সম্পত্তি দেখাশোনা করা, পুকুরের মাছ চাষ করা ইত্যাদি ব্যাপারে সে বিচক্ষণতার সাথে করে থাকে। ছোট পুত্রটি কিন্তু খুবই মেধাবী। বিভিন্ন শাস্ত্র, বেদ, পুরাণ সকলই তার অধ্যয়ন করা হয়ে গেছে এবং কণ্ঠস্থ। সে আরো উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়। একদিন হয়েছে কি, সন্ধ্যাবেলা রামেন্দ্র সুন্দরবাবু যখন বৈঠকখানায় বসেছিলেন, তখন জটাজুটোধারী এক রক্তবস্ত্র পরিহিত তান্ত্রিক এসে উপস্থিত হন। তর্কালঙ্কার বাবু ও তার পরিবার খুবই ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি তান্ত্রিককে দেখে আপ্যায়ন করলেন কিছু ফলমূল ও দুগ্ধ দিয়ে। তান্ত্রিক বললেন, বেটা, আমাকে একটু আশ্রয় দিবি? রামেন্দ্র সুন্দর বাবু তখন শ্মশানের ধারে একটি পর্ণকুঠির বানিয়ে দিলেন ও 2 বেলা তাকে ফলমূল ইত্যাদি পাঠিয়ে দিতেন। একদিন তান্ত্রিক রামেন্দ্র সুন্দর বাবুকে বললেন, শোন বেটা, আমি তোর কন্যাকে দেখেছি। সে খুবই সুলক্ষণা, সঙ্গিনী হওয়ার জন্য সকল দিক থেকে তার মধ্যে লক্ষণ বর্তমান। তুই তোর কন্যাকে আমাকে অর্পণ কর, আমি ওকে আমার সাধন সঙ্গিনী করব। এতে তোদের বংশের প্রভূত উন্নতি হবে। তোর পুত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমার আশীর্বাদে তোদের আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না। রামেন্দ্র সুন্দর বাবু এই কথা শুনে খুব চিন্তিত হয়ে বললেন যে আমি একটু ভেবে দেখি। বাড়ি এসে তিনি অনেক পুঁথিপত্র ঘেঁটে দেখলেন, শাস্ত্রে এমন কোনো বিধি নেই যাতে তার মেয়েকে অর্পণ করতে হবে একটি তান্ত্রিকের হাতে। হতে পারে এটি একটি তন্ত্র সাধনার পথ, কিন্তু তারা তো আর ওই পথে যাচ্ছেন না, তারা তো শৈব। সুতরাং এটা করতে কিছুতেই সম্ভব নয়। তখন তিনি ওই তান্ত্রিকের কাছে গিয়ে বললেন, বাবাজি,
আমার দোষ নেবেন না, আপনি যা বলেছেন তা কিছুতেই সম্ভব নয়। আমি কখনোই আমার কন্যাকে আপনাকে সমর্পণ করতে পারবো না। জটাজুটধারী তান্ত্রিক তখন ভয়ঙ্কর চেহারা হলো। তিনি প্রচন্ড রেগে গিয়ে রক্তমূর্তি ধারণ করে বললেন, আরে পাপিষ্ঠ, তুই এর ফলস্বরূপ সারা জীবন দণ্ড ভোগ করবি। তোর জীবনের সমস্ত শান্তি আমি নষ্ট করে দেব এবং তুই এটা ধীরে ধীরে বুঝতে পারবি। তখন কি আর করেন রামেন্দ্র সুন্দর বাবু, বাবাজিকে প্রণাম জানিয়ে চলে আসলেন নিজ গৃহে। পরের দিন উনি খবর পেলেন ওই তান্ত্রিক বাবাজি সেখান থেকে চলে গেছেন। তান্ত্রিকের অভিশাপ নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত এবং ভীত হলেন। তার দৈনন্দিন জীবনযাত্রার শান্তি আর রইল না। এদিকে মাস চারেক কেটে গেছে, আরো ভয়ঙ্কর গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গেছে, যেটা সম্পূর্ণভাবেই স্বাভাবিক। তর্কালঙ্কার মশাইয়ের মন থেকে ভয়টাও আস্তে আস্তে অনেকটাই কেটে গেছে। একদিন সকালে তিনি বৈঠকখানায় বসে আছেন, সেই সময় তার পরিচিত 4-5 জন গ্রামের মানুষ এসে তাকে সবিনয়ে অনুরোধ করলেন যে ঠাকুরমশাই, কিছু একটা পুজো আচ্ছা তো করতে হয়, কারণ গ্রামের পূর্ব দিকের বেশ কয়েকটি বাড়িতে ওলা ওঠার প্রকোপ হয়েছে শুনতে পাই। 4-5 জন লোকও তাতে মারা গিয়েছে। যদিও তারা ছোট জাতের, কিন্তু মানুষ তো। আমরা ভয় পাচ্ছি যদি এদিকেও ওলা ওঠা ছড়ায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তর্কালঙ্কার মশাই তখন বললেন, ঠিক আছে, দেখছি কি করা যায়। তিনি তখন গ্রামের চণ্ডী মণ্ডপে একটি ওলা ওঠা দেবীর পুজোর ব্যবস্থা করলেন বিভিন্ন উপাচারে। তর্কালঙ্কার মশাই পড়াশুনো জানা মানুষ ছিলেন। তিনি কিছু শাস্ত্রবিধিও জানতেন। তিনি 2টি পুকুর নির্ধারিত করে দিলেন যেখানে কাপড় কাচা বা মলমূত্র পরিষ্কার করা চলবে না, এবং সকলকে বলে দিলেন যে ওই 2 পুকুরের জল যেন তারা ফুটিয়ে খান, কারণ তাহলেই তারা বাঁচতে পারবে এই ওলা ওঠার থেকে। তর্কালঙ্কার মশাই কিন্তু ভাবছে এই কি সেই তান্ত্রিকের অভিশাপের ফল। কিন্তু দেখা গেল 1-1.5 মাসের মধ্যেই এই ওলা ওঠার প্রকোপ অনেকটাই কমে গেল এবং ঠাকুর মশাই অনেকটা নিশ্চিন্তও হলেন। আরো 6 মাস কেটে গেছে। একদিন তার ছোট ছেলে বৈদ্যনাথ বাবার কাছে এসে অনুরোধ করতে লাগলো যে তিনি যেন তার উচ্চশিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করেন। রামেন্দ্র সুন্দর বাবু তখন ঠিক করে নিলেন যে 5 ক্রোশ দূরে যে পারুলিয়া গ্রামটি আছে সেখানে জমিদার মশাইয়ের বিশাল অট্টালিকা আছে, সেইখানে যাবেন। এবং যথারীতি পরের বৃহস্পতিবারে তিনি অতি ভোরে ছেলেকে নিয়ে গরুর গাড়িতে করে রওনা দিলেন জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদারের পাইক তাদের আটকালো। তখন তিনি বললেন, যাও জমিদার মশাইকে গিয়ে বলো যে বাতাসিয়া গ্রাম থেকে রামেন্দ্র সুন্দর তর্কালঙ্কার এসেছেন। যেহেতু উনি মোটামুটি স্বনামে খ্যাত ছিলেন পণ্ডিত হিসেবে, তিনি তৎক্ষণাৎ ভেতরে যাওয়ার অনুমতি পেলেন। জমিদার মশাই তাকে যথোপযুক্ত আপ্যায়ন করে বসতে দিলেন। জমিদার মশাই সব শুনে বললেন যে ঠিক আছে, আমি ওর পরীক্ষা নেব। তিনি তখন নায়েবকে বললেন যে কাউকে পাঠান তো আমাদের কুলপুরোহিত ভাদুরীবাবুকে ডেকে আনার জন্যে। ঘণ্টাখানেকের মধ্যেই কুলপুরোহিত এলেন। জমিদার মশাই তাকে বললেন
যে এই বালকটিকে দেখুন তো এ কীরকম শিক্ষা লাভ করেছে, কারণ এই বালকটি আমার কাছে উচ্চশিক্ষার আবেদন নিয়ে এসেছে। তখন কুলপুরোহিত ভাদুরী মশাই বৈদ্যনাথকে বিবিধ প্রশ্ন করলেন, বিভিন্ন শাস্ত্র থেকে, যেমন বেদ, পুরাণ ইত্যাদি থেকে। সমস্তই সে অতি বিস্তারিতভাবে উত্তর দিল, যে ভাদুরী মশাইও বিস্মিত হয়ে গেলেন। তখন জমিদার মশাই তর্কালঙ্কার মশাইকে বললেন যে আপনার এই পুত্র তো অত্যন্ত মেধাবী বলে প্রমাণিত হয়েছে। আমি ওর থাকা, খাওয়া এবং শিক্ষা লাভের জন্য একজন যুবককে নিয়োগ করব। আমার পূর্ব পরিচিত এবং গণিত শাস্ত্র, বিজ্ঞান শাস্ত্র ও ইংরেজি শিক্ষায় অত্যন্ত পারদর্শী। তার নাম সুরজিৎ। কারণ বর্তমান সময়ে শুধু বেদ পুরাণের পাণ্ডিত্য পেলেই হবে না, এই বিভাগেও ব্যুৎপত্তি থাকা প্রয়োজন। যথাসময়ে বৈদ্যনাথকে আমি এন্ট্রান্স পরীক্ষায় বসার সুযোগ করে দেব। আর এখন থেকে বৈদ্যনাথ আমার জমিদার বাড়ির বাইরের দিকের একটি ঘরে থাকবে। সেই ছেলেটি অর্থাৎ সুরজিৎ সকাল থেকে দুপুর অবধি তার সাথে থেকে তাকে শিক্ষাদান করবে। আমার বাড়িতে একটি ব্রাহ্মণ পাচকও আছে, সুতরাং তার রান্না খেতেও তার কোনো অসুবিধা নেই। তার মন চাইলে সে মাসে 2 দিনের জন্য বাড়িও যেতে পারবে। তর্কালঙ্কার মশাই তখন জমিদার বাবুকে বললেন, এই ব্যবস্থায় আমি অত্যন্ত আনন্দিত। আপনাকে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আপনার এই সহৃদয়তার জন্য। এই আলোচনার ঠিক 3 দিন পরে বৈদ্যনাথ তার বাড়ি থেকে বিছানা, কিছু বাসন ও একটি জলের কুজো নিয়ে গরুর গাড়িতে চেপে জমিদার বাড়িতে পৌঁছালো। জমিদার মশাই তার লোকেদের সব ব্যবস্থার কথা আগে থেকেই বলে রেখেছিলেন, যার ফলে তারা ওকে নিয়ে গেল জমিদার বাড়ির সংলগ্ন পিছন দিকে। সেখানে এক সারি ঘর আছে, সেইখানের একটি ঘরে তার ব্যবস্থা করা হলো। ঘরে রয়েছে একটি তক্তাপোষ ও পড়াশোনার জন্য একটি টেবিল। তার পরের দিনই সুরজিৎ নামে একজন যুবক তার সাথে আলাপ করল, তার পড়াশোনা সম্বন্ধে খোঁজখবর নিল ও কি কি বিষয়ে সে পড়াবে সে কথাও সে জানালো। তারপর থেকে শুরু হলো বৈদ্যনাথের বিদ্যা চর্চা। সুরজিৎ অতি যত্ন সহকারে তাকে পড়াতো, তার সাথে থেকে তার বিদ্যা চর্চার প্রতি নজর দিত, কিন্তু বিকেলবেলা সে বাড়ি চলে যেত। বৈদ্যনাথ কিছুক্ষণ বাগানে হাঁটাচলা করে সন্ধ্যাবেলা পুনরায় তার পড়াশুনো নিয়ে বসত। যা শিক্ষালাভ করেছে সে সেই দিন তার শিক্ষকের কাছ থেকে তা সে নিজে আত্মস্থ করত। অনেক সময় গভীর রাত পর্যন্ত সে বিদ্যাচর্চা করতে থাকত। এইরকম করে প্রায় দিন 10 কেটে গেল। একদিন মধ্যরাত্রিতে যখন সে প্রত্যেক দিনের বিদ্যাচর্চা সমাপ্ত করবে বলে ভাবছে, সেই সময় এক পরমা সুন্দরী নারী, বয়সে বৈদ্যনাথের থেকে কিঞ্চিত কমই হবে, দরজা ঠেলে প্রবেশ করলো। তুমি এখানে নতুন এসেছো পড়াশোনা শেখার জন্য? হ্যাঁ। যাক, ভালোই হয়েছে, আমিও তোমার সাথে বিদ্যা চর্চা করতে পারবো। তখন বৈদ্যনাথ খুবই অবাক হলো, এত রাত্রে এই সুন্দরী মেয়েটি কে বা কোথা থেকেই বা আসলো? কে তুমি? আমি এই বাড়িতেই থাকি, কিন্তু জমিদার বাড়িতে মেয়েদের তো পড়াশোনা করা খুব অসুবিধা, তাই আমি এখন থেকে প্রতি রাত্রে তোমার কাছে এসে একসাথে পড়াশোনা করব। তুমি কিন্তু আমার কথা কাউকেও বলবে না। এইভাবে চলতে থাকলো বেশ কিছুদিন। বৈদ্যনাথ দেখলো মেয়েটি পড়াশোনা তো অত্যন্ত ভালো। মেয়েটির সাথে বৈদ্যনাথের সম্পর্ক ক্রমশ গাঢ় হতে থাকলো। বৈদ্যনাথেরও খুব ভালো লাগতো মেয়েটিকে। সে মেয়েটির প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করত। কিন্তু একটা ব্যাপার ঘটেছে যে বৈদ্যনাথের কিন্তু কোনো রকম বিশ্রাম হচ্ছে না। তার শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, চোখের কোণে কালি পড়েছে,
কিন্তু রাত্রি হলেই বৈদ্যনাথ মেয়েটির আসার জন্য ব্যাকুল হয়ে পড়ে। কিছুতেই তার প্রতি আকর্ষণ সে এড়াতে পারে না। মাসখানেক পরে একদিন তার বাবা এলেন ছেলের সাথে দেখা করার জন্যে, কিন্তু ছেলের স্বাস্থ্যের অবনতি দেখে তিনি অতিশয় চিন্তিত হয়ে পড়লেন। তিনি ছেলের সাথে আলাদা করে কথা বললেন এবং তার কাছ থেকে সমস্তই শুনলেন। তিনি অতিশয় চিন্তিত হয়ে জমিদার মশাইয়ের সাথে গিয়ে এই ব্যাপারে কথা বললেন। তিনি এও বললেন যে তার পুত্রের স্বাস্থ্যের খুবই অবনতি হচ্ছে। তখন তিনি জমিদার মশাইকে জিজ্ঞাসা করলেন যে আপনার বাড়ির কোনো অল্প বয়সী মহিলা কি গিয়ে রাত্রিবেলা ওর সাথে পড়াশুনো করছে? জমিদার বাবু খুব আশ্চর্য হয়ে বললেন, এরকম কোনো পড়াশুনো করার মতো মহিলা তো আমার বাড়িতে নেই। ব্যাপারটা তো মনে হচ্ছে খুবই সন্দেহজনক। তিনি তখন সেই গ্রামের একজন নামকরা গুণিন, যাকে লোকে বজ্রগুণিনও বলে, তিনি বিভিন্ন অলৌকিক ব্যাপারে মানুষকে সাহায্য করতে পারেন, তাকে ডেকে পাঠালেন। তিনি এসে সব শুনে বললেন, আমি কয়েকদিন রাত্রিতে ওর কাছে থাকব। আশ্চর্যের ব্যাপার হলো যে 5 দিন উনি ছিলেন ওই ছেলেটির সাথে, ওই কদিন কিন্তু ওই মেয়েটি আর আসেনি। ছেলেটি রাত্রি হলেই খুব আনচান করত, যেন তার খুবই কষ্ট হচ্ছে। তখন তিনি জমিদার বাবুকে বললেন, আমার মনে হচ্ছে এই কোনো এক অতৃপ্ত দুষ্ট আত্মার কবলে পড়েছে। এর হাত থেকে বৈদ্যনাথকে মুক্ত করতেই হবে, নয়তো ও ওকে শেষ করে দেবে। একে মুক্ত করার ক্ষমতা আমার নাই। এইসব শুনে জমিদার মশাই তর্কালঙ্কার মশাইকে ডেকে পাঠালেন। গ্রাম থেকে 3টে গ্রাম পরে এক বহু পুরনো ভগ্নপ্রায় কালী মন্দির আছে। সেই কালী মন্দিরের সাধক হচ্ছেন একজন মহাতান্ত্রিক, যার নাম ভৈরবচন্দ্র আগম বাগীশ। তিনি মানুষের অপকার কখনো করেন না, বরং উপকার করারই চেষ্টা করেন। তাকে জমিদার মশাই ও তর্কালঙ্কার মশাই হাতে পায়ে ধরে নিয়ে আসলেন তার ছেলের জন্য। তিনি এসে শুধুমাত্র ছেলেটিকে দেখেই তর্কালঙ্কার মশাইকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার সাথে কি কোনোদিন কোনো তান্ত্রিকের দেখা হয়েছিল? আর সে কি কোনো অভিশাপ আপনাকে দিয়েছিল? তর্কালঙ্কার মশাই বললেন, সে তো প্রায় 1 বছর আগেকার কথা। এবং তিনি বিস্তারিত হয়ে সব কথাই বললেন আগম বাগীশ মহাশয়কে। সব শুনে ভৈরবচন্দ্র আগম বাগীশ বললেন, আমাকে এর জন্য এক মহাযজ্ঞ করতে হবে এইখানে। তাতে যদি আমি সফল হই, তবেই আপনার ছেলেকে এই পিশাচিনীর হাত থেকে মুক্তি দেওয়া যাবে। এরপর সামনের অমাবস্যায় তিনি এক মহাযজ্ঞের আয়োজন করলেন এবং তার জন্য বিচিত্র সব সামগ্রী জোগাড় করলেন, যেমন মরা কাকের বাসা, শ্বেত সরিষা, পোড়া শোল মাছ ইত্যাদি আরো অনেক কিছু। এরপর মধ্যরাত্রিতে তিনি মহাযজ্ঞ শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল চারিদিক অন্ধকার হয়ে গিয়ে একটা ঝড় উঠল ও বিচিত্র সব শব্দ আসতে লাগলো। আরো কিছুক্ষণ পর দেখা গেল এক পরমা সুন্দরী রমণী বৈদ্যনাথের ঘরের দরজা দিয়ে বেরিয়ে আসলেন। যজ্ঞস্থানে এসেই সেই রমণী ভয়ঙ্কর পিশাচিনীর রূপ ধারণ করল। চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে, বড় বড় সদন্ত, গায়ে কালো কাপড়, চুলগুলো উঠছে ডাকিনীর মতো। সে এসেই এক ভয়ঙ্কর আওয়াজ করে বলল, তুই যতই চেষ্টা কর, আমার হাত থেকে এই ছেলেটির মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই।
সে কিন্তু কিছুতেই আগমবাগীশ মহাশয়কে যজ্ঞস্থল থেকে নড়াতে পারল না। তিনি উচ্চস্বরে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, ওং রিং ক্রিং ফট ওং বাগীশ ভঙ্গম বারা ওং পিশাচিনী দৈব বারা ফট ওং ভাঙ্গা। সেই পিশাচিনী তখন ভৈরবচন্দ্রের চারিদিকে নৃত্য করতে শুরু করলো ও যজ্ঞ পণ্ড করার চেষ্টা করতে লাগলো, কিন্তু তাতে সে অসফল হলো ও আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। তখন ভৈরবচন্দ্র সেই যজ্ঞের থেকে দু একটি সামগ্রী তুলে নিয়ে তাই দিয়ে একটি মাদুলি তৈরি করে সেটি বৈদ্যনাথের হাতে পরিয়ে দিলেন। তিনি এও বললেন যে এই মাদুলি যেন কখনো না খোলে এবং কোনো অবস্থাতেই সে যেন শ্মশানে না যায়, তাহলে এই মাদুলির কার্যকারিতা শেষ হয়ে যাবে, তখন আর কোনো মতেই তাকে বাঁচানো যাবে না। এই ঘটনার পর থেকে আর কোনোদিনও ওই মেয়েটিকে দেখা যায়নি। বৈদ্যনাথের শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, সে খুব ভালোভাবে এখানে বিদ্যালাভ করে, তারপরে শহরে যায় পড়তে, সেখানে সে FA পাস করে, খুব ভালো ফল করে সব পরীক্ষাতেই। এরপর বৈদ্যনাথ ডাক্তারি পড়ে ও একজন খুব ভালো ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে।